নমস্কার, সিনেমার্গির আরেকটা পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি তুম্বাড নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি তুম্বাড। আমরা সকলেই জানি যে 2018 সালে তুম্বাড নামক হিন্দি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং তারপরে গোটা ভারতবর্ষে তথা ভারতীয় ছবির যত দর্শক রয়েছে তাদের মধ্যে এই ছবিটি কিন্তু ব্যাপক পরিমাণ সাড়া ফেলেছিল। এত বছর পরে আবার তুম্বাড ছবিটি আপনাদের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 13ই সেপ্টেম্বর। হঠাৎ কেন এই ছবিটি আবার মুক্তি পাচ্ছে এবং কেন এই ছবিটিকে ঘিরে গত 6 বছরে দুর্দান্ত একটি উন্মাদনা তৈরি হয়েছে, একটি ফ্যান বেস তৈরি হয়েছে, সকলের কাছ থেকে ছবিটি কেন এত ভালোবাসা পেয়েছে, আজকে সেই নিয়েই আলোচনা করব। গল্প অনুসারে তুম্বাড হচ্ছে মহারাষ্ট্রের প্রত্যন্ত একটি গ্রাম যেখানে এই ছবির ঘটনাগুলি ঘটে। ছবির গল্প মূলত 20 শতকের গোড়ার দিকে শুরু হয়, যখন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে বিভিন্ন রাজারা নিজেদের রাজত্ব কায়েম করে চালাচ্ছিল। মহারাষ্ট্রের তুম্বাড গ্রামে সেরকমই এক রাজার বাস ছিল যাকে সিনেমায় বলা হচ্ছে সরকার, এবং স্বেচ্ছাচারী লম্পট এই রাজার এক অবৈধ পরিবার ছিল যার সন্তান ছিল বিনায়ক বলে একটি ছেলে। এবং রাজা যখন মারা যায় তখন বিনায়কের মা তাকে নিয়ে সেই অভিশপ্ত তুম্বাড গ্রাম থেকে পালিয়ে আসতে চায়, কিন্তু বিনায়ক কিছুতেই সেখান থেকে চলে আসতে চায় না, কারণ সেই রাজার যে প্রাসাদ, যেটাকে মহারাষ্ট্রের ভাষায় ওয়াড়া বলা হয়, সেই ওয়াড়ার ভেতরে এক অগাধ ঐশ্বর্যের ভাণ্ডার লুকোনো রয়েছে। এবং রাজপরিবারের এক প্রাচীন মহিলা যাকে দাদি বলা হয় এই সিনেমায়, তাকে এই বিনায়ক যে বাড়িতে থাকছিল সেখানে বন্দি করে রাখা হয়। এবং আমরা দেখতে পাই একটা সময় যে সেই দাদি কোনো সাধারণ প্রৌঢ়া মহিলা নন, তিনি একজন দানব, এবং সেই দানবে পরিণত হওয়ার পিছনে এক ইতিহাস রয়েছে যা নিয়েও বিনায়কের ব্যাপক কৌতূহল। পরবর্তীকালে বিনায়ক যখন বড় হয় তখন সেই ঐশ্বর্যের লোভে সে ফেরত আসে তুম্বাডের এই ওয়াড়াতে, এবং সেখানে সে ঢুকে ঐশ্বর্যের সন্ধান করতে করতে এমন এক অলৌকিক জায়গায় পৌঁছয় যেখানে তার সাথে সাক্ষাৎ হয় স্বয়ং শয়তানের। এখানে তার নাম হচ্ছে হাস্তার। হাস্তার এমন এক অপদেবতা যে পৃথিবীর বুক থেকে বিপুল ঐশ্বর্য চুরি করতে গিয়ে অন্য সকল দেবদেবীর বিরাগভাজন হন। তাকে অভিশাপ দেওয়া হয় যে সে সারা জীবন অভুক্ত থাকবে এবং তার কাছে প্রচুর সোনাদানা থাকবে, কিন্তু খাবার থাকবে না তার কাছে। সেই জন্য আদি অনন্তকাল ধরে এই শয়তান হাস্তার খাবারের জন্য কাঙাল হয়ে ঘুরছে, এবং যে তাকে খাবার পৌঁছে দেবে তার কাছেই কিন্তু পৌঁছে যাবে হাস্তারের বিপুল ঐশ্বর্যের সম্ভার। তো এই অলৌকিক ঘটনা, অলৌকিক চিত্রাবলী নিয়ে এই তুম্বাড ছবিটি তৈরি হয়েছিল, যেটি কিন্তু প্রধানত ফোক হরর বলে যে জনার তার অধীনে তৈরি। এই সিনেমার ভিজুয়াল থেকে শুরু করে এই সিনেমার যে তৈরি হওয়ার গল্প, এটা এতটাই অনুপ্রেরণামূলক যে এটি এতদিনে একটি কাল্ট জায়গায় পৌঁছেছে। ছবিটি কনসেপচুয়ালাইজ করেন যিনি মুখ্য পরিচালক রাহি অনিল বার্ভে 1997 সালে। নারায়ণ ধড়াপ বলে মহারাষ্ট্রের এক সাহিত্যকারের কিছু ছোট গল্পের মধ্যে পাওয়া উপাদান থেকে কিন্তু এই ছবির মূল যে গল্প তার নির্মাণ করেন রাহি। কিন্তু 10 বছর ধরে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও কিন্তু তিনি ফাইন্যান্স জোগাড় করে উঠতে পারছিলেন না এই ছবিটি প্রযোজনা করার জন্য। অবশেষে অনুরাগ কাশ্যপ এগিয়ে এসে এই ছবিটি প্রযোজনা করতে রাজি হন এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীকে সেই সময় মুখ্য চরিত্রে কাস্ট করা হয়। কিন্তু 2-3 বছর বিভিন্ন টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়ে এই ছবির শুটিং কমপ্লিট হয় না, ছবিটি শেলফ হয়ে যায়। এবং পুনরায় 2012 সালে এই ছবির শুটিং শুরু হয় সোহম শাহের হাত ধরে। সোহম শাহ সেই মুহূর্তে শিপ অফ থিসিয়াস বলে একটি বিখ্যাত ছবি করেছিলেন এবং তিনি আরও ছবি প্রযোজনা করছিলেন। তুম্বাড বলে ছবিটি তিনি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন এবং মুখ্য চরিত্র বিনায়কের ভূমিকাতেও তিনি অভিনয় করেন। এবং তার পাশাপাশি এই ছবির সাথে যুক্ত হন আনন্দ গান্ধী, যিনি এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হন, এবং রাহি অনিল বার্ভের পাশাপাশি
আদেশ প্রসাদ এই সিনেমাটিকে ডিরেক্ট করেন, ছবিটির স্ক্রিপ্ট লিখেন মিতেশ শাহ। কিন্তু এখানেও কিন্তু তুম্বাড়ের যে জার্নি, মানে সেই জার্নির যে স্ট্রাগল, সেটা থেমে থাকে না। পরপর 3 বছর টানা শুটিং চলে, কারণ এই ছবিটির শুটিংয়ের একটি মূল উপাদান ছিল বৃষ্টি, এবং পরিচালক এবং যে ক্রিয়েটিভ টিম তারা বদ্ধপরিকর ছিলেন যে তারা আর্টিফিশিয়ালি বৃষ্টি তৈরি করবেন না। যেই সময় মহারাষ্ট্রে বৃষ্টি হয় সেই সময়ই তিনি শুটিং করবেন, এবং তার ফলে 1 বছরের শিডিউলে সেই ছবিটি কমপ্লিট করা যায় না, কারণ বৃষ্টির সঙ্গে নানান প্রতিকূলতা জড়িয়ে থাকে, যার ফলে শুটিং হ্যাম্পার হয়। 2012 থেকে শুটিং আবার 2013 যায়, এবং তারপর আবার 14 যায়। ক্রমাগত 3 বছর লাগে এই ছবিটি শুটিং করতে, এবং তারপর এই ছবির একটি ব্যাপক পরিমাণ অংশ কিন্তু ভিএফএক্সের ব্যবহার আমরা দেখতে পাই, এবং সেই ভিএফএক্স করতে আরও 3 বছর লেগে যায়। ছবির মিউজিক করেন, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা, সেটা করেন জেসপার কাইট বলে বিখ্যাত এক বিদেশি সঙ্গীত শিল্পী, যিনি বিভিন্ন বিখ্যাত যেগুলো কম্পিউটার গেম হয় সেগুলোর মিউজিক করার জন্য তিনি প্রখ্যাত। এবং তার পাশাপাশি যে গানগুলো রয়েছে সেগুলো কম্পোজিশন করেন অজয় আতুল। সব মিলিয়ে ছবিটি কমপ্লিট করতে করতে প্রায় 2018 হয়ে যায়, এবং 2018 সালের সেপ্টেম্বরে এই ছবিটি মুক্তি পায়। এবং যখন মুক্তি পায় তখন এই ছবিটি ততটা ব্যবসা করতে পারে না যতটা এই ছবিটির করার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মগুলো আসার পর কিন্তু ছবিটি লোকের মুখে মুখে ছড়িয়ে যায় এবং একটি কাল্ট স্ট্যাটাসে পৌঁছয়। এই ছবি যেভাবে শ্যুট করা হয়েছে, এর যে ভিজুয়াল ট্রিটমেন্ট, সেটা ভারতীয় ছবিতে বিরল। এবং তার পাশাপাশি এই যে হরর জনরা, যেটা নিয়ে ভারতবর্ষে খুব কম উল্লেখযোগ্য কাজ হয়েছে, সেটিকে কিভাবে একটা লার্জার দ্যান লাইফ আঙ্গিকে প্রেজেন্ট করা যায়, সেটি কিন্তু তুম্বাড়ই প্রথম আমাদের দেখিয়েছিল। তার পাশাপাশি সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের যে যথাযথ ব্যবহার, যার ফলে ছবিটি একটি দারুণ পরিবেশ তৈরি করে, একটি দারুণ আবহ তৈরি করে ভয়ের, সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য হয়েছিল সেই সময়ে। এবং এই ছবির যে আর্ট ডিরেকশন, সেটা যদি আপনারা দেখেন, সেই 20 শতকের পুরনো রাজপ্রাসাদ এবং সেখানকার যে গুপ্ত অলিগলি, সেখানকার যে অলৌকিক, আমি খুব একটা ছবির প্লট যেহেতু বলতে চাই না সেই জন্য বলছি না, যে সেখানকার এক অলৌকিক দুনিয়া আর্ট ডিরেকশনের মাধ্যমে যে তৈরি করা হয়, প্রোডাকশন ডিজাইনের মাধ্যমে যে তৈরি করা হয়, সেই অলৌকিক প্রৌঢ়া মহিলা যাকে দাদি বলছিলাম আমরা, তার শরীর থেকে কীভাবে গাছ বেরিয়ে আসে, এরকম বিভিন্ন দৃশ্যাবলী রয়েছে এই ছবিটায়, যেটি ভারতীয় ছবিতে তার আগে কখনোই দেখা যায়নি। এবং তার পাশাপাশি ছবিটি এমন একটি বিষয় নিয়ে কথা বলে যেটা তৎকালীন সময়েও খুব প্রাসঙ্গিক, তা হলো লোভ, অর্থের লোভ। আমরা এমন একটি সমাজে এখন বসবাস করি যে আমাদের প্রতিনিয়ত এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে আপনি যত অর্থ উপার্জন করবেন ততই আপনার কিন্তু, মানে অর্থ উপার্জনই আপনার জীবনের একমাত্র লক্ষ্য। এবং এই ছবিটি দেখায় যে এই অর্থের লোভ, এটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এবং জীবনকে কেমনভাবে বিস্বাদ এবং অবসাদপূর্ণ করে তুলতে পারে, এবং কি ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যেতে পারি আমরা এই অর্থের লোভের পিছনে ধাওয়া করতে করতে। সব মিলে এই ছবিটি একটি আদ্যপান্ত কমার্শিয়াল উপভোগ্য ছবি, কিন্তু এমন একটি আঙ্গিকে তৈরি, যে আঙ্গিকটা কিন্তু ভারতবর্ষে যে প্রচলিত ধারা রয়েছে কমার্শিয়াল ছবির, তার বাইরে। এই ছবিটি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে প্রেক্ষাগৃহে দেখার যে অনুভূতি এই ছবিটি, সেটি কখনোই আপনি ল্যাপটপ স্ক্রিনে বা ডেস্কটপে বসে দেখে পাবেন না। অবশ্যই যান এই ছবিটি দেখতে, এবং কেমন লাগলো আপনাদের সেটা আমাদের কমেন্টসের মাধ্যমে লিখে জানান। আমাদের পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো শেয়ার করুন। সুপার থ্যাঙ্কস বলে একটি অপশন রয়েছে, আপনারা চাইলে তার মাধ্যমে আমাদের কিছু সাহায্য পৌঁছে দিতে পারেন, এবং পাশে থাকুন, এভাবেই আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।